আমরা শান্তিনিকেতনে ঘুরতে এসেছি আর এটা আমাদের বিয়ের পরের প্রথম ট্রিপ, মানে হানিমুন বলা যেতেই পারে, তাই তো? একদম। শিয়ালদা থেকে সকাল 7:20 মাতারা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই ট্রেনে জার্নি করতে আমার খুব ভালো লাগে, কারণ সকাল সকাল এই ট্রেন জার্নিতে আলাদাই পরিবেশের সম্মুখীন হওয়া যায়। ট্রেনের জানলার বাইরে থেকে সবুজে ঘেরা প্রকৃতি এবং ঠান্ডা বাতাস আমাকে মুগ্ধ করে। আর যখন বর্ধমান স্টেশন আসবে ঠিক তখনই এই ট্রেনের মধ্যে কয়েকজন ঝালমুড়ি বিক্রেতা ওঠে, আর সেই ঝালমুড়িগুলো খেতে আমার দুর্দান্ত লাগে। সত্যি বলতে এই ট্রেনটাকে পছন্দ করার আরও একটি কারণ এই বর্ধমান এলাকার ঝালমুড়ি। কার কার আমার মতো ট্রেনের ঝালমুড়ি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, ট্রেনের জানলার বাইরে থেকে এইভাবে সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে দেখলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, কারণ আজ 25শে বৈশাখ আর আমরা 25শে বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতন ভ্রমণ করতে এসেছি। স্টেশনের বাইরে অনেক টোটো রয়েছে এবং এই বোলপুর শান্তিনিকেতনকে ঘুরে দেখার জন্য টোটোওয়ালারা বেশ অনেকটাই ভাড়া চায়। তাই জন্য আমি ডিসাইড করলাম যে এবার আমরা টোটোতে ঘুরবো না, আমরা মুসাফির রেন্টাল থেকে বাইক এবং স্কুটি ভাড়া নেব, কারণ এখানে বেশ রিজনেবল প্রাইসে বাইক এবং স্কুটি ভাড়া পাওয়া যায়। আর শান্তিনিকেতনে খুঁটিনাটি ভেতরের সব অজানা জায়গাকে ভ্রমণ করার জন্য টোটোকে আমি প্রাধান্য দেব না, সেখানে বাইক কিংবা স্কুটি হলে বেশ উপকার হবে ভ্রমণ প্রেমিকদের জন্য। আপনারাও যদি আমাদের মতো বাইক কিংবা স্কুটি ভাড়া নিতে চান তাহলে মুসাফির রেন্টালের সাথে যোগাযোগ করে নেবেন। এবারে বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে এসে আমাদের প্রথম টার্গেট ছিল মায়ের আশীর্বাদ নেওয়া, কারণ মায়ের আশীর্বাদ নিয়েই আমাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই আমাদের বিয়ের পরে প্রথম ট্রিপকে যখন শান্তিনিকেতন চয়েস করেছি তাহলে মায়ের আশীর্বাদ নিয়েই আমাদের এই ট্রিপটা শুরু হোক। সেই জন্য আমরা প্রথমে চলে এসেছি কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা নিয়ে ডিটেলসে আমার ব্লগ রয়েছে, তাই আজকে ডিটেলসে আমি এখানে ব্লগ বানাবো না। এখানে এসে মায়ের একটু আশীর্বাদ নিলাম। কঙ্কালীতলার মায়ের মন্দিরের ঠিক সাইডেই একটি ড্যাম রয়েছে, সেই ড্যামের দিকে যাওয়ার পথেই এই গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য দেখে জাস্ট ছিটকে গেলাম। আহা হা, গ্রাম বাংলার কি অপরূপ মায়াবী রূপ। সন্ধ্যাবেলায় গরু ছাগল নিয়ে কেউ বাড়ির পথে রওনা দিচ্ছে, আবারও কেউ মাঠের ঘাস কেটে বাড়ি ফিরছে। সন্ধ্যাবেলার এই অপরূপ দৃশ্য দেখতে কি যে সুন্দর লাগছে, কি যে মায়াবী লাগছে, তা আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। এরপর আমরা সান্ধ্যকালীন মুখরোচকের জন্য বোলপুর শান্তিনিকেতনের আমাদের প্রিয় ফুচকার দোকান রাজেনের ফুচকা খেতে চলে আসলাম। সত্যি বলছি, তোমরা যদি বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে আসো তাহলে শ্যামবাটির এই রাজেনের ফুচকা খেয়ে দেখো, একদম প্রেমে পড়ে যাবে। জাস্ট অন্য লেভেলে ফুচকা বানায়, মানে আলাদাই একটা স্বাদ রয়েছে এই ফুচকায়। আমরা যতবারই এখানে আসি ততবারই খাই। এরপর বোলপুর শান্তিনিকেতনে ফেমাস ক্যাফে কাসারাতে গিয়ে একটু চায়ের চুমুক দিলাম। ব্যাস, এইভাবেই আমাদের সারা দিনটা কাটলো। কারণ আজকে ভ্রমণের প্রথম দিন, তাই একটু টায়ার্ড লাগছে। আজকে আর বেশি কিছু দেখাচ্ছি না, আবার কাল সকালে কথা হবে। শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। তো ফ্রেশ একটা ঘুম দিয়েছি, কারণ কালকে মানে গতকালকে শরীরটা দিচ্ছিল না, একটু টায়ার্ড ছিলাম, তার উপরে আমার একটু অ্যালার্জি রয়েছে, তো সেই জন্য আর কি শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল। কালকে যখন মানে গতকালকে যখন আমরা কঙ্কালীতলায় গেছিলাম, ওখানে রাস্তা হচ্ছে ভাই রে ভাই কি পরিমাণে ধুলো, তো সেই ধুলোর জন্য আমার যে ডাস্ট অ্যালার্জি আছে সেটা একেবারে ধরে নিয়েছিল। তো আপাতত সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা, বাকিরা রেডি হচ্ছে, আমি একেবারে ফুল রেডি হয়ে গেছি। একটু সকালবেলায় কোপাই নদীর দিকে যাব, ওই দিকে গিয়ে একটু সকালের ভাইবটা নেব। বোলপুর শান্তিনিকেতনে বেশ অনেকবার ঘুরতে এসেছি, কিন্তু সকালবেলায় ঘোরাঘুরি করার সুযোগ পাইনি। মানে সুযোগ পাইনি বলা ভুল হবে, ঘুম ভাঙেনি, ল্যাদ খেয়েছি। তাই আজ অ্যালার্ম দিয়েই ঘুমের সাথে ব্রেকআপ করে গ্রাম্য পরিবেশের ভাইব নিতে বেরিয়ে পড়লাম। কোপাই নদীতে জল রয়েছে, তবে তুলনামূলক হিসেবে অনেকটাই কম। বর্ষার সময় এই নদীতে জল পুরো থই থই করে, আর এখন দেখো প্রায় মরুভূমি হয়ে গেছে। যাই হোক, আরও একটু এগিয়ে চললুম আর গোয়ালপাড়ার প্রাতঃভ্রমণ করলাম ঠিক এরকম দৃশ্য দেখে। কেমন লাগছে গ্রামের এই অপরূপ মায়াবী দৃশ্য দেখতে? এই যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো চোখের সামনে ভাসছে। মন করছে এই গ্রামেই একটা বাসা বাঁধি আর এখানেই শেষ জীবন পর্যন্ত থেকে যাই। রাস্তাটা দেখো, এই দেখো, এখানে নিচু, এখানে নিচু, এখানে একটু উঁচু, মানে প্রপার গ্রামের রাস্তা, প্রপার সেই ক্ষেতের মাঝখান থেকে যে রাস্তাটা হয় সেই রাস্তা। আহা হা, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ক্ষেত খামার। দেখতে পাচ্ছ এখানে মানে গরমের ধান চাষ হয়েছিল, ধান কাটা হয়ে গেছে।
আর দেখতে পাচ্ছ কত চাষের জমি, উফ ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি। হিমাংশু ভাই আমাদেরকে এইবার একটি অজানা জায়গায় নিয়ে এসেছে, যেখানে ট্যুরিস্টরা কখনো এসেছে বলে আমার মন বলছে না। একটি পুরনো লোকনাথ মন্দির, যা আজ প্রায় ধ্বংসের মুখে। লোকাল মানুষজনদের থেকে জানতে পারলাম এই মন্দিরটি কলকাতার কোনো এক ব্যক্তি বানিয়েছিল এবং এখানে একজন পুরোহিতকে নিযুক্ত করা হয়েছিল। তবে এখন আর এই মন্দিরে কোনো পুজো হয় না, হয় শুধু নোংরামি, নেশার আসর ইত্যাদি ইত্যাদি। মানুষের মধ্যে কতটা নিম্ন মানসিকতা থাকলে এরকম নোংরামি করতে পারে। শুধু মন্দিরের দেওয়ালগুলো দেখো কিভাবে একটা পবিত্র স্থানকে অপবিত্র করে রেখেছে। ছি ছি ছি, এই রূপ মানসিকতাকে আমি ধিক্কার জানাচ্ছি। এই মন্দিরের এখানে নিজেরা কিছুটা সময় কাটালাম এবং গ্রামের সবুজ প্রকৃতির অক্সিজেন গ্রহণ করলাম। এখানে একটা ছোট্ট করে খেজুর গাছ রয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি খেজুর হয়েছে। দেখতে পাচ্ছ কাঁচা রয়েছে, কারণ এখনও পাকার সময় হয়নি। আহা কি সুন্দর! গ্রাম বাংলার এই দৃশ্যগুলো দেখতে কি সুন্দর লাগে বলো তো। আমাদের গ্রাম বাংলা তো এরকমভাবেই সাজানো, ফুল ফল প্রকৃতি মানুষজন, এইগুলো নিয়েই তো আমাদের গ্রাম বাংলা। শুধু গ্রাম বাংলার মধ্যে একটা বিষধর জিনিস ঢুকে গেছে, সেটা হলো রাজনীতি। এই জায়গাটা জাস্ট দেখো, এখানে কত ব্যাঙ ভেসে রয়েছে জলের উপরে, কত ব্যাঙ, ছোট ছোট ব্যাঙ ভেসে রয়েছে। এরকম বিচুলির পরে যে নাড়াটা পড়ে থাকে ধানের যে নিচের অংশটা, সেই নিচের অংশটার ওখানে জল জমে রয়েছে এবং ব্যাঙগুলো কিভাবে ভেসে রয়েছে এবং লাফাচ্ছে। এই দেখো রাস্তার উপরে ব্যাঙরা চলে এসেছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সব লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে। এই দেখো দেখো, আরে এখানে কত ব্যাঙ ভাই, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো সব পালাচ্ছে, ওই দেখো ভাই এত ব্যাঙ এখানে। তারপর আবারও বাইকে চেপে অন্য একটি গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম। এই গ্রামটির নাম আমি জানি না, তবে রাস্তার দুই পাশ দিয়ে মাটির বাড়ি এবং মানুষজনদের দেখতে বেশ সুন্দর লাগছিল। এই গ্রামটি মূলত আদিবাসী সম্প্রদায়ের, তাই তাদের কালচারগুলো চোখের সামনে যখন ফুটে উঠছিল তখন আমার বেশ ভালোই লাগছিল। গ্রামটি অনেকটাই সাজানো গোছানো, মাঝে মধ্যে দোতলা মাটির বাড়িও দেখতে পাচ্ছি। ব্যাস প্রচন্ড প্রখর রোদে এদিক ওদিক ঘোরাঘুরি কমপ্লিট করে আবারও আমরা কোপাই নদীর ভিউ পয়েন্টে চলে আসলাম। আমরা এখন রয়েছি গোয়ালপাড়ার কোপাই নদীর ভিউ পয়েন্টের এখানে। আর এখানে চা খেতে খেতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বেশ সুন্দর লাগলো। এখানে একটা বট গাছ রয়েছে, একটা না দুটো তিনটে বট গাছ রয়েছে, বেশ বড় বড় বট গাছ। এবং এই বট গাছের ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছি যে মাটির ওই ভাঁড় টাইপের হয়, কিন্তু এটা ভাঁড় নয়, এটা মাটির বাসা, পাখির যে বাসা, সেই বাসা করে দিয়েছে। সেই বাসাগুলোকে দড়ি না, ওই যে তারগুলো হয় না, সেই তারগুলোকে দিয়ে, মানে সেই শিক টাইপের যে তার, সেই তারগুলোকে দিয়ে ঝুলিয়ে রেখেছে। তো এটা কে বা কারা করেছে জানি না, তবে যারা করেছে দুর্দান্ত একটা পদক্ষেপ, খুব সুন্দর। কারা করেছে কাকিমা এগুলো? কারা করেছে? কলা ভবন, মানে বিশ্বভারতীর যে কলা ভবন। আচ্ছা আচ্ছা, বিশ্বভারতীর যে কলা ভবন রয়েছে, সেই কলা ভবনের স্টুডেন্টরা এই এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে, এটা দেখে জাস্ট ফাটাফাটি লাগলো। আমি কলা ভবনের সকল ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য। কারণ পাখিদের যে বাসা, সেই বাসাটাকে যে এরকমভাবে ম্যানুয়ালি তৈরি করে দেওয়া, দারুণ, লাভলি লাভলি। মানে চা খেতে খেতে জাস্ট এই দৃশ্যটা দেখে আমি মনোমুগ্ধ হয়ে গেলাম। দারুণ দারুণ। পাখির বাসার জন্য মানে ভেবেছে একদম ওদের একটা বাড়ি চাই। একদম, কাকিমা কিন্তু একটা একদম দারুণ একটা কথা বললো যে পাখির বাসা এটা যে ভেবেছে একজন, যে পাখির বাসাটা করে দেওয়া দরকার, এটা অনেক। তো কাকিমা এটা কবে করেছে? হয়ে গেল প্রায় মাস 7-8 হয়ে গেল, 7-8 মাস হয়ে গেছে। এরপর আমরা দুপুরে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে পেট পুজোর জন্য চলে গিয়েছিলাম রামশ্যাম রেস্টুরেন্টে। এখানকার বাঙালি খাবার খেয়ে পেট মন দুটোই জুড়িয়ে গেল, কিন্তু আমার মতে একটু খাবারের দামটা বেশি লাগলো। তাছাড়া খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, 10-এ 8 ডিজার্ভ করে। রামশ্যাম রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনাঝুরি হাটটা ঘুরে দেখলাম। বোলপুর শান্তিনিকেতনের সব থেকে আমার প্রিয় জায়গা হলো এই সোনাঝুরি হাট। শুধু যে শপিং এর জন্য এখানে আসি তা নয়, এখানে আসলে অনেক ধরনের মানুষদের দেখা যায়, তাদের শিল্পগুলো দেখা যায়, তাদের সংস্কৃতিগুলো দেখা যায়। সব মিলিয়ে বীরভূমের সকল কালচার এখানে ফুটে ওঠে। বাই দ্য ওয়ে, আমরা এখানে একটু ছোট্ট করে মিউজিক ভিডিও শ্যুট করেছি।
তুষার ভাই নিজের ঘাম ঝরিয়ে আমাদের জন্য কয়েক সেকেন্ডের একটা পোস্ট ওয়েডিং ভিডিও বানিয়ে দিয়েছে, যেটা আশা করি তোমরা অলরেডি ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখে নিয়েছো। যাই হোক, এটাই ছিল আমাদের বিয়ের পরে প্রথম ট্রিপ। গরমে সেদ্ধ হয়ে অনেক ঘোরাঘুরি করেছি, এবার কালুয়া হয়ে বাড়ি ফিরি। আমার প্রিয় বোলপুর শান্তিনিকেতনের সাথে আবারও দেখা হবে। আপাতত সকলকে টাটা। ও বাই দ্য ওয়ে, আমাদের সঙ্গে কিন্তু এরাও ছিল কাবাব মে হাড্ডি।